তো আমাদের 2 নাম্বার অঙ্কটা বাকি ছিল ক্যাপিটাল স্ট্রাকচারের পার্ট 2 এর আছে ক্লাস ক্লাস। তো যে অঙ্কগুলো বাকি ছিল আজকে ওগুলো আমরা দেখব। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আজকে লাস্ট চ্যাপ্টার। বলতেছে ফার্ম এ এন্ড ফার্ম বি আর ইন দ্য সেম রিস্ক ক্লাস। বলছে ফার্ম এ এবং ফার্ম এ দুইটা সেম রিস্ক ক্লাস, অর্থাৎ দুইটার ঝুঁকি সেম, দুটো কোম্পানির বা দুটো ফার্মের ঝুঁকি সেম। ফার্ম এ ইউজ 10% debt of 10 লাখ। বলছে যে ফার্ম এ কি করে 10 লাখ টাকা ঋণ ব্যবহার করে, বাট ফার্ম বি ডাজ নট। ফার্ম বি কোনো ঋণ ব্যবহার করে না। বোথ ফার্ম আর্ন 20% বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অন দেয়ার টোটাল অ্যাসেট অফ টাকা 20 লাখ। তো বলতেছে বোথ ফার্মের ইন্টারেস্ট রেট আছে, সরি 20% কি করে, তাদের যে টোটাল অ্যাসেট আছে সেই টোটাল অ্যাসেটের 20% তারা ইনকাম করে, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইভিআইটি আছে 20 লাখ টাকার 20%। The tax is 50% and equity capitalization rate is 15%. অর্থাৎ আমাদের 15% ক্যাপিটালাইজেশন রেট আছে এবং ট্যাক্স রেট আছে 50%। প্রথমে বলছে ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচে ফার্মের ভ্যালু বের করতে, যেটা কিনা আমরা এই যে পার্ট সেকেন্ড পার্টে ফার্স্ট অঙ্কগুলো শিখছি। তো নিয়ম ছিল কি, প্রথমে ফার্মের ভ্যালু ফার্মের ইভিআইটি বসাতে হয়, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। 20 লাখ টাকা টোটাল অ্যাসেট, 20 লাখ টাকার 20%, 4 লাখ টাকা হলো ইভিআইটি। এবং এই ফার্ম এ কি করছিল, ঋণ নিয়েছিল, তাহলে ঋণের সুদ কত, 10%-এ 1 লাখ টাকা ঋণের সুদ, এই টোটাল হলো 3 লাখ টাকা। ঠিক আছে। ফার্ম বি যেহেতু কোনো ঋণ নেয় নাই, তার ফার্মের ইভিআইটি যা হয়েছে ইবিটি তাই হয়েছে। ইভিআইটি থেকে ট্যাক্স বাদ দিব। ঠিক আছে, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব। ট্যাক্স কত আছে, 50% ট্যাক্স, তাহলে 3 লাখ টাকার 50% 1.5 লাখ, 4 লাখ টাকার 50% 2 লাখ টাকার ট্যাক্স আমরা বাদ দিয়ে আমাদের হাতে রইল কত, 1,50,000 আর 2 লাখ টাকা। কোম্পানির কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি ছিল কত পার্সেন্ট, 15%। ঠিক আছে, কোম্পানির কস্ট অফ ইকুইটি 15%। তাহলে এই 15% আমরা এখানে বসাইছি, বসানোর পর কোম্পানির অ্যাস কত আসছে, 10 লাখ টাকা এবং 13,33,333 টাকা। তারপরে আমাদের ঋণ, ঋণ ছিল কত টাকা, কোম্পানির 10 লাখ টাকা ঋণ ছিল, ওই ঋণের টাকা আমরা বসাই দিছি, ইকুয়াল হবে না, ঋণের টাকা আমরা বসাই দিছি। আমরা জানি শেয়ার ভ্যালু এবং বন্ড ভ্যালু যেটা মিলে হয় ফার্মের টোটাল ভ্যালু 20 লাখ আর 13,33,333 টাকা। এটা হলো রিকোয়ারমেন্ট একের অ্যান্সার। রিকোয়ারমেন্ট 2 বলছে ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার এনআই অ্যাপ্রোচ। এনওআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ অনুযায়ী ফার্মের ভ্যালু বের করতে। তো এনওআই অ্যাপ্রোচের আমরা ভ্যালু বের করবো কীভাবে, ইউআইডি থেকে 1 - ট্যাক্স রেট বাদ দিব, কেই দ্বারা ভাগ করবো। অর্থাৎ দুইটা ফার্মেরই কিন্তু করতে হবে, ফার্মেরও করতে হবে, ফার্মিয়েরও করতে হবে। মানে এটা হলো কি ফার্ম, এটা হলো লিভার ফার্ম, আর এটা হলো আনলিভার ফার্ম। তো আমাদের আগে আনলিভার ফার্মের ভ্যালুটা বের করতে হবে এনওআই মডেলে। এই এনওআই মডেলটা অনেকটা এমএম মডেলের সাথে মিল আছে। ঠিক আছে, প্রায় ম্যাক্সিমাম যে সূত্রই এমএম মডেলের সাথে মিল আছে। এই জন্য দেখো এমএম মডেলের মধ্যে কিন্তু সূত্র হচ্ছে ইভিআইটি ইন্টু 1 - ট্যাক্স ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি। তাহলে আমাদের ইভিআইটি ছিল 4 লাখ, তারপরে আমাদের ট্যাক্স রেট ছিল 50%, আর কস্ট অফ ইকুইটি আনলিভার ফান্ড ছিল 15%। তাহলে আমাদের দেখো ফার্মের ভ্যালু এনআই এনআই অ্যাপ্রোচে যা বের হয়েছিল এনওআই অ্যাপ্রোচে কিন্তু তাই বের হয়েছে যখন আনলিভার ফান্ড। লিভার ফান্ড যখন, তখন কিন্তু দুইটা ফার্মের ভ্যালু একরকম হবে না, কারণ লিভার ফার্মের ভ্যালু বের করা হয় আনলিভার ফার্মের ভ্যালুর সাহায্যে। এনআই মডেল এবং এনওআই মডেল এবং আমাদের এমএম মডেল, এগুলো লিভার ফার্মের ভ্যালু বের করা হয় আনলিভার ফার্মের ভ্যালুর সাহায্যে। আনলিভার ফার্মের ভ্যালুর সাথে আমরা জাস্ট টি ইন্টু বি, অর্থাৎ টি দিয়ে যদি গুণ করি, টি ইন্টু বি অর্থাৎ ট্যাক্স ধরবো কার উপরে, ঋণের উপরে। ঋণ ছিল 10 লাখ, ট্যাক্স ছিল 50%। তাহলে এখানে কত টাকা, 5 লাখ টাকা নতুন অ্যাড হলো না। তাহলে এনওআই মডেলে লিভার ফার্মের ভ্যালু অর্থাৎ ফার্ম এর ভ্যালু কত, 18,33,333।
নিউ ফার্ম মানে হচ্ছে আনলিভার ফার্ম, যেটাকে ফার্ম বি কে প্রকাশ করতেছি আমরা। আর ভিএল মানে হচ্ছে লিভার ফার্ম, যেটা কিনা এই যে ফার্ম এ, কারণ এই ফার্মে ঋণ ছিল, ঋণ থাকে যে ফার্মে, সেটাকে আমরা লিভার ফার্ম। ঠিক আছে, এটা দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট। থার্ড রিকোয়ারমেন্ট ছিল, প্রশ্ন আমরা দেখি। থার্ড রিকোয়ারমেন্ট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আন্ডার বোথ মডেল। দুইটা মডেলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছে। তো আমরা কয়েকবার বলছি যে যেই ফার্মে কোনো ঋণ থাকে না সেটাকে বলি আমরা আনলিভার ফার্ম, এবং আনলিভার ফার্মের কস্ট অফ ইকুইটি যা হবে অলওয়েজ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তাই হবে। এই জন্যই দেখো কে ও ইউ ইজ ইকুয়াল টু কে ইউ ইকুয়াল টু 15%। পোস্টে যেটা ছিল সেটাই আমাদের অ্যান্সার হবে। প্রশ্নে 15% কস্ট অফ ইকুইটি ছিল, তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও ওই 15% হবে আনলিভার ফার্ম। ঠিক আছে, এই জন্য ইউজ কেন দিচ্ছে আনলিভার, ওই যে ফার্ম বিকে ইন্ডিকেট করতেছে, কারণ ফার্ম বিতে কোনো ঋণ ছিল। ঠিক আছে, আর এল দ্বারা লিভার ফার্মকে ইন্ডিকেট করতেছি। তো আমরা লিভার ফার্মের কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এইভাবে বের করা শিখছি, এস বাই ভি ইন্টু কে এল প্লাস ভি বাই ভি ইন্টু কেডি ইন্টু 1 - ট্যাক্স। তো খেয়াল করে দেখি আমাদের কিন্তু টোটাল ভ্যালু জানা আছে, লিভার ফার্মের ভ্যালু জানা আছে। লিভার ফার্মের ভ্যালু হচ্ছে 18,33,333। এই টাকাটা আমরা এখানে বসাইছি 18,33,333। এখানে ভি এর ভ্যালু বসাইছি, এখানেও কিন্তু ভি আছে 18,33,333। তো এখন প্রশ্ন হলো, এই লিভার ফার্মের ঋণ ছিল 10 লাখ, এই ঋণ আমি বসাইছি, তাহলে আর বাকি হইলো কত, আর 8 লাখ। সেই 8 লাখ হচ্ছে শেয়ার ভ্যালু। এই শেয়ার ভ্যালু আমরা বের করে শিখছিলাম এমএ মডেলে। হুইল অফ লিভার ফার্ম মাইনাস বি, অর্থাৎ লিভার ফার্মের ভ্যালু 18,33,333, ঋণ ছিল 10 লাখ, তাহলে লিভার ফার্মের এস কত, 8,33,333। তাহলে শেয়ার ভ্যালু এবং বন্ড দুটো বসে আমরা ক্যালকুলেট করে দেখছি যে আমাদের আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হলো কস্ট অফ ইকুইটি। লিভার ফার্ম দেওয়া নাই, কোশ্চেনে ছিল কস্ট অফ ইকুইটি আন লিভার ফার্ম। লিভার ফার্মটা আমরা বের করে নিয়েছি। সূত্র হলো ই80 বাই এস ইন্টু 100। কেইএল বের করার সূত্র হলো ই80 বাই এস ইন্টু 100। তো ই80টা আমরা এখানে বের করে রাখছি 2 লাখ, সরি 2 লাখ না, 1.5 লাখ। লিভার ফার্মেরটা 1.5 লাখ, 1.5 লাখকে এস কত ছিল, এস এই এস দিয়ে কিন্তু ভাগ করবো না। ঠিক আছে, এস হলে যে এটা 8,33,333। এটা ছিল এনআই মডেলে। কোন মডেল, এটা এনআই মডেলে। এনওয়াই মডেলেও ই80 সেম হবে, কিন্তু ফার্মের ভ্যালু বা এস কিন্তু এক হবে। এই জন্য ওটা দিয়ে করা যাবে না, আমাদের ই80কে লিভার ফার্মের যে এস সেটা দিয়ে ভাগ করতে হবে 8,33,333, যেটা আমরা কিনা বের করছি, ওই উপরেরটা নেওয়া যাবে না, কারণ ওটা হলো এনআই মডেলের এস। আচ্ছা, তাহলে 18% পেলাম, এই 18% থেকে বসিয়ে ক্যালকুলেট করে দেখলাম ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 10.91%। এই অঙ্কটা অ্যাকচুয়ালি ওই মিক্সড হয়ে গেছে, এনআই এনওয়াই এনএন এগুলো সব একসাথে মিক্স হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমাদের বাকি ছিল 12, 13, সরি 13, 14। 13-এর অ্যান্সারটা আমি পাই নাই এখন পর্যন্ত, এই জন্য এটা করা পসিবল হচ্ছে না। এটা পার্ট বিতে আসছিল, পরে যদি কোনো সময় পাই আমি এটা গ্রুপে ছবি দিয়ে দেবো। আমার মনে হয় এখানে কোনো ইনফরমেশন মিসিং আছে, এই জন্য এটা ফুলফিল করা যায় নাই। আচ্ছা, আমরা 14 নম্বরও বাকি ছিল, আমাদের 14 নম্বরটা দেখি। ফলোইং ডেটা অফ জি লিমিটেড আর অ্যাভেইলেবল অফ কস্ট অফ ইকুইটি। তাহলে প্রথমে কি আছে, কেই দেওয়া আছে, কেই খাতায় লিখলাম। কে ডি দেওয়া আছে, কস্ট অফ ডেট 12.5%, সেটা তুললাম। ডেট ঋণ দেওয়া আছে 5,57,000 তুললাম। আনলিভার ফান্ডের ভ্যালু আছে সেটাও তুললাম, এবং ট্যাক্স রেট আছে সেটাও তুললাম, সবগুলো তুলে নিলাম। আমার কাছে যে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, এটি কত, আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স কি কত পাবো, শেয়ার ভ্যালু ইন্টু কে। আমরা একটু আগে আমরা কি বের করছিলাম দেখো তো, এই যে অনেক উপরে চলে গেলাম যাওয়ার প্রথমে, এটা আমরা একটু আগে কেইএল বের করছিলাম না, কস্ট অফ ইকুইটি লিভার ফান্ড বা আনলিভার যেটাই বলি না কেন। আমরা যদি এই এস নিচে ছিল তখন নাকি আমরা কি দেখছিলাম, কে ইজ ইকুয়াল টু ই80 বাই এস। তাহলে ওই ই80 যেহেতু ভাট আকার ছিল, এই পাশে গেলে অসাধিক হয়ে যাবে, গুণ হয়ে যাবে।
তাহলে শেয়ার ভ্যালু এবং কস্ট অফ ইকুইটি এই দুটো গুণ করে পাওয়া যায় আর্নিং আফটার ট্যাক্স। ঠিক আছে, আর্নিং আফটার ট্যাক্স। তো আমরা জানি কি আনলিভার ফার্মের এস যা হয় আনলিভার ফার্মের ভ্যালু কি তাই হয় নাকি? আমার তো অঙ্কে এস নাই, আছে অঙ্কে কিন্তু এস নাই। আমরা কি জানি যে যেই ফার্মের কোনো ঋণ থাকে না সেই ফার্মে ভ্যালু অফ ভ্যালু যা হয় শেয়ার ভ্যালু তাই হয়, টোটাল ভ্যালু যা শেয়ার ভ্যালু তাই, কারণ শেয়ার দ্বারাই তো ফার্ম গঠন হবে আনলিভার ফার্মে। এই জন্য ওইটার পরিবর্তে আমরা বোঝার সুবিধার্থে আমরা এখানে আবার এস এর পরিবর্তে ভ্যালু অফ আনলিভার লিখছি ইন্টু কে। তাহলে আনলিভার ফার্মের ভ্যালু হলো 17,18,750 এবং কে ই কস্ট অফ ইকুইটি ছিল 16%, এইগুলো 2,75,000 টাকা। আর আমাদের রিকোয়ারমেন্ট দিতে চাইছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইএটিকে 1 মাইনাস ট্যাক্স রেট দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব আর্নিং আফটার ট্যাক্স। তাহলে আর্নিং আফটার ট্যাক্সকে 1 মাইনাস ট্যাক্স রেট দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ঠিক আছে, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই হলো আমাদের 14 নাম্বার অঙ্ক। তারপরে আমাদের শেষের দিক দিয়ে 2টা না 3টা অঙ্ক বাকি ছিল, সেটা 31 হয় নাই, 32 30 হয়েছে, 30 31 এগুলো এক প্যাটার্নের সেম অঙ্ক না। যে দেখো যে এখানে আনলিভার ফার্মের ভ্যালু, লিভার ফার্মের ভ্যালু, ভ্যালু গেইন ফ্রম লিভারেজ, কস্ট অফ ফিনান্সিয়াল অ্যাডেড ভ্যালু অফ ডেট, এই ইনফরমেশনই এখানে চাইছে। ভ্যালু অফ আনলিভার ফার্ম, ভ্যালু অফ লিভার ফার্ম, গেইন ফ্রম লিভারেজ, আনলিভার ফার্মের কে ইউ, কস্ট অফ ইকুইটি অফ লিভার ফার্ম, যেটাকে একটু মাত্র করছি, কস্ট অফ ইকুইটি লিভার ফার্ম। এইটা আপাতত আমরা যেটা দেখি 32 আর 33, এই 2টা অঙ্ক আমাদের বাকি আছে। তারপরে না হয় ওটা বুঝাই দিলাম, সমস্যা নেই, একটা জিনিস করা হয়নি দেখাই দিলাম সময় পাস। XYZ Limited Corporation, sorry, XYZ Corporation evaluated its capital structure. The company has EBIT is 1 lakh. EBIT is 1 lakh টাকা. The after tax rate of return is 10% all equity. বলছে যে অল ইকুইটির যে ব্যয় সেটা হলো 10%, অর্থাৎ কস্ট অফ ইকুইটি আনলিভার ফান্ড। অল ইকুইটি বলতে এখানে কোনো ঋণ নাই, যা ব্যয় হয়েছে সব ইকুইটিতে, অর্থাৎ কস্ট অফ ইকুইটি 10%। কারেন্ট দ্য কোম্পানি হ্যাজ 12 লাখ ডেট, কোম্পানির 12 লাখ ঋণ আছে। কর্পোরেট ট্যাক্সে 30%, পার্সোনাল ট্যাক্সে 15%। তো এই যে কথাগুলো বলছে এগুলো আমরা এখানে তুলে নিছি। পার্সোনাল ট্যাক্স রেট অন ইকুইটি রেট ইজ 0, ইকুইটির উপরে যে ট্যাক্স সেটা 0%। দ্য কম্বাইন্ড ফিনান্সিয়াল লিস্টেজ ইজ 15%, অ্যান্ড বলতেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু কত। তো যেহেতু কোশ্চেনে পার্সোনাল ট্যাক্স আছে, কর্পোরেট ট্যাক্স আছে, তাহলে আমরা খুব মডেল করবো, এটা হলো MM উইথ পার্সোনাল অ্যান্ড কর্পোরেট ট্যাক্স। ওই ফর্মুলা অনুযায়ী কাজ করবো। MM কর্পোরেট ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স দুইটাই যখন থাকে তখন আমরা ফার্মের ভ্যালু বের করি কীভাবে, EBIT into 1 minus TC মানে ট্যাক্স রেট অফ কর্পোরেট ট্যাক্স, আর 1 minus TS মানে পার্সোনাল ট্যাক্স, আর নিচে থাকে KEU কস্ট অফ ইকুইটি লিভার ফান্ড, আনলিভার ফান্ড। তাহলে EBIT হলো 10 লাখ, আর আমাদের 30% হলো কর্পোরেট ট্যাক্স, আর 15% হলো পার্সোনাল ট্যাক্স। কস্ট অফ ইকুইটি লিভার ফান্ড 10%। ফার্মের ভ্যালু দাঁড়াইতেছে 59,50,000 টাকা। এটা আনলিভার ফার্মের। এইভাবে আমাদের লিভার ফার্ম করতে হবে, কারণ প্রশ্নের মধ্যে তার ইন্ডিকেট করে দেয় না যে কোন ফার্মের তুমি ভ্যালু বের করতে। ভ্যালু বলছে তার মানে তোমাদের দুটাই করতে হবে, লিভারও করতে হবে আনলিভারও করতে হবে। তো লিভার ফার্মের ভ্যালু আমরা কি জানি, ভ্যালু অফ আনলিভার ফার্ম এটা হলো গেইন ফ্রম লিভারেজ, এতটুকু হলো গেইন ফ্রম লিভারেজ, আর কস্ট অফ ফিনান্সিয়াল স্টেজ বাদ দিতে হয়, এটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে করছি।
ঠিক আছে। মডেল যখন শিখছি তখন আমি শিখছি এখানে ভ্যালু অফ লিভার ফার্ম থাকবে, গেইন ফ্রম লিভারেজ থাকবে, এবং এই দুইটা মিলে যে ভ্যালুটা হবে সেখান থেকে কোম্পানির ঋণের কিছু খরচ ছিল সেই খরচগুলো বাদ দিলে লিভার ফার্মের ভ্যালু পাবে। নান লিভার ফার্মের ভ্যালু 59,50,000। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস আমরা ঋণ নিয়েছিলাম কত, 12 লাখ। 12 লাখের 15% হলো কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। আর আমরা 12 লাখ টাকা যে ঋণ নিছি তার গেইন ফ্রম লিভারেজ কত হয়, মানে ঋণ নেওয়ার কারণে কতটুকু লাভ হলো সেটা বের করার নিয়ম কি বলছিলাম, যখন একাধিক ট্যাক্স রেট থাকবে সবগুলো ট্যাক্স রেটকে একটা ট্যাক্স রেট কনভার্ট করি। ঠিক আছে, তাহলে 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স, 1 মাইনাস ঋণের উপরে যে ট্যাক্স সেটা, ইকুইটির উপরে যে ট্যাক্স সেটা, এটা নাই প্রশ্ন বলছে 0%, 0 বসেছে। তাহলে এগুলো যদি আমি গুণ করি এবং যোগ বিয়োগ করি তাহলে আসতেছে আমাদের 0.405, তার সাথে আমরা এটা গুণ দিতেছি, দিয়ে আমরা টোটাল যে ভ্যালুটা পেলাম এই দুইটা যোগ করে এটা বিয়োগ করে সেটা হলো 62,56,000। লিভার ফার্মের ভ্যালু 59,50,000, আর আনলিভার ফার্মের ভ্যালু 59,50,000, আর লিভার ফার্মের ভ্যালু 62,56,000। তারপরে জানতে চাইছে হোয়াট ইজ দ্য অ্যাডেড ভ্যালু অফ ডেট, এটাও কিন্তু শিখছি অ্যাডেড ভ্যালু অফ ডেট কিভাবে বের করতে হয়। লিভার ফার্মের ভ্যালু থেকে আনলিভার ফার্মের ভ্যালু বাদ দিলে আমি অ্যাডেড ভ্যালু অফ ডেট পাবো। বুঝতে পারছি, এই দুইটা রিকোয়ারমেন্ট ছিল এই অঙ্ক। তো আমরা উপরেরটা একটু দেখে নিচেরটা শেষ করে দিই। উপরেরটা সেমই ছিল, তারপরে একটু মনে করাই দিই অঙ্কটা আমরা কীভাবে করছি। ঠিক আছে, কোম্পানির ইবিআইটি ঋণ আছে আনলিভার ফার্মে, এখানে একটু ভুল হয়েছে, এটাই আনলিভার হবে না, এইটা হবে ইউ ফার্ম, ওটা হবে এল ফার্ম, এখানে একটু ভুল হয়েছে। লিভার ফার্মে ঋণ থাকে, আনলিভারে ঋণ থাকে। ঠিক আছে, এটা ইউ হবে, এটা এল হবে। আনলিভার ফার্মের ইকুইটি আছে, মানে ইবিআইটি আছে 2.5 লাখ, আর লিভারে আছে 2.5 লাখ, ঋণ আছে, আনলিভারে কোনো ঋণ নাই, এটি লিভারে 7,50,000 আছে। কে ইউ আনলিভার ফার্মের কস্ট অফ ইকুইটি আছে 15%, লিভার ফার্মের কোনো কস্ট অফ ইকুইটি নাই। তারপরে 40% ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স, এখানে 10-10। ঠিক আছে, এখন আমরা কি করবো, যেহেতু কর্পোরেট বলছে পার্সোনাল ট্যাক্স আছে, তাহলে কোন মডেলে করতে হবে আমাকে, মডেল উইথ কর্পোরেট ট্যাক্স এন্ড পার্সোনাল ট্যাক্সের ফর্মুলা অনুযায়ী করতে হবে। তাহলে প্রথমে আনলিভার ফার্মের ভ্যালু বের করতে হবে। আনলিভার ফার্মের ভ্যালু সূত্র কি, ইবিআইটি 1 মাইনাস টিসি 1 মাইনাস টিপিউ। পার্সোনাল ট্যাক্সকে টিপি দ্বারাও প্রকাশ করা যায়, টিএস দ্বারাও প্রকাশ করা যায়। কোশ্চেনে যেহেতু টিএস লেখা আছে আমি টিএস ইউজ করবো, টিপি ইউজ করবো। ঠিক আছে, আমরা টিএস ইউজ করবো, এটা পার্সোনাল ট্যাক্স, তো কর্পোরেট ট্যাক্স টিসি। আর নিচে হলো আনলিভার ফার্মের কস্ট অফ ইকুইটি কত সেটা দেব। ঠিক আছে, মাত্র যেটা দেখা হয় 9 লাখ টাকা আমাদের আনলিভার ফার্মের ভ্যালু বের হয়েছে। এরপরে বের করবো ভ্যালু অফ লিভার, ভ্যালু অফ লিভার। এই যে মাত্র যেটা করছিলাম আনলিভার ফার্মের ভ্যালু যোগ গেইন ফ্রম লিভারেজ মাইনাস সি এফডি, মানে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। আমাদের অঙ্কে কোনো কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস নাই, এই জন্য আর এটা 0 বসাই দিয়েছি আমরা। 9 লাখ টাকা ছিল এটা, এবং গেইন ফ্রম লিভারেজ পরের রিকোয়ারমেন্ট আমরা করে ওইখানে নিয়ে পরে বসাই দিয়েছি। আমার 3 নাম্বার রিকোয়ারমেন্টে পরে আমরা কি করছি, ওই জায়গাটা খালি রাখছিলাম, এটা নিয়ে ওইখানে বসাই দিয়েছি। ঠিক আছে, এটা আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট, এটা হেয়ার না 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার পরে আমরা ওইখানে বসাই দিলে কোনো সমস্যা নাই, কারণ আমার তো এটা এখানে করলেও করতে হবে, এখানে করলেও করতে হবে, যে কোনো এক জায়গায় করলেই হতেছে। আমরা এই জন্য এটা যেহেতু রিকোয়ারমেন্টে পরে চাইছি, এটা আমরা করে নিয়ে এখানে বসাই দিচ্ছি। অথবা তুমি যদি এখানে করে ফেলতা তাহলে তোমার আর এখানে করা লাগতো না, ওইটা দেখে দেখে এখানে বসাই ঘুরে ফিরে একবার করলে হবে, দুই জায়গায় এক জায়গায় করলেই হবে। তো এটাও মাত্র শিখাইছি গেইন ফ্রম লিভারেজ কীভাবে করতে হয়। সবগুলো ট্যাক্স রেট মিলিয়ে একটা ট্যাক্স রেটে আগে কনভার্ট করবো। কর্পোরেট ট্যাক্স ছিল হচ্ছে কত পার্সেন্ট, কর্পোরেট ট্যাক্স ছিল হলো 40%, পার্সোনাল ট্যাক্স 10%।
এবং ঋণের উপরে যে ডেট সেটার কোনো ছিল না, এই জন্য যেটা বসাইছি। তো এইখানে হিসাব করে 3,45,000 আসছে, এটা হলো 3 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার। এই রেজাল্টটা এখানে বসিয়ে দিয়ে আমরা 2 নম্বর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করছি। 4 নম্বর রিকোয়ারমেন্টে দিয়েছে কস্ট অফ ইকুইটি আনলিভার ফার্ম। তো এই যে এটাকে সাইড চেঞ্জ করলাম, এই যে ভ্যালু অফ আনলিভার ফার্মের যে সূত্র, এটা যদি সাইড চেঞ্জ করে দিলেই কস্ট অফ ইকুইটি আনলিভার ফার্ম বের হবে। এরপর আমার লাগবে কস্ট অফ ইকুইটি লিভার ফার্মের কস্ট অফ ইকুইটি বের করতে হলে আমাকে এস এর মানটা জানতে হবে। এস কত, আমরা টোটাল ভ্যালু জানি, টোটাল ফার্মের ভ্যালু কত, 12,45,000 টাকা। যেহেতু এল বলছে, এই জন্য এল এর ভ্যালু দেখতে হবে, ওই ভ্যালু দেখলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু লিভার ফার্মের ভ্যালু বলছে, তাহলে লিভার ফার্মের ভ্যালু হলো 12,45,000। এই 12,45,000-এর মধ্যে ঋণ ছিল কত, এই যে ঋণ 7,50,000 ছিল, এই ঋণ বাদ দিলাম, তাহলে লিভার ফার্মের এস বের হলো 4,95,000। তারপরে আমরা KEL এর যে সূত্র, সেই সূত্র অনুযায়ী কাজ করব। KEU প্লাস KEU মাইনাস KDP বাই S 1 মাইনাস TC কর্পোরেট ট্যাক্স। মান বসালাম, কস্ট অফ ইকুইটি অন লিভার ফার্ম 15%, কস্ট অফ ডেট কত পার্সেন্ট, কস্ট অফ ডেট 10%, ঋণের ব্যয় 10% ছিল। আর আমাদের এই ঋণের ব্যয় 10%। এই ঋণ হচ্ছে 7,50,000 এবং শেয়ার হলো 4,75,000। এই হিসাব করে দেখলাম 19.55%। বুঝতে পারছি এই সূত্রগুলো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু একটু সূত্র বেশি। অলরেডি কিন্তু আমরা 10 নম্বর ক্লাস চলে, 3টা পার্ট করতে আমাদের 10টা ক্লাস নিচ্ছে, তাও অনলাইনে। যদি আমরা সরাসরি করতাম আরও বেশি ক্লাস লাগতো, কারণ অনলাইনে আমাদের এখানে কোশ্চেন এবং সলিউশন দুটোই রেডি করা ছিল থেকে 10টা ক্লাসে পারা গেছে, কিন্তু এটা সরাসরি 15টা ক্লাস মিনিমাম লাগতো। ঠিক আছে, এখন এই চ্যাপ্টারটা পারার একটাই শর্ত, সূত্রগুলো আয়ত্তে রাখতে হবে, সূত্র একটু বেশি, 3টা পার্ট, এই জন্য সময় বেশি আছে। তো আমরা এখন লাস্ট অঙ্ক দেখব। লাস্ট অঙ্কটা ইজি, কিন্তু সমস্যা হলো এইখানে অনেক প্যাসেজ দিয়ে থাকে, অনেক বড় প্যাসেজ, প্রায় 2, 4, 6, 8 লাইনের প্যাসেজ। তারপরে আবার কিছু আছে নিচে 1 লাইন আছে। অনেক স্টুডেন্ট এটা অ্যাভয়েড করে, পরীক্ষার হলে কোশ্চেন দেখলে তেমন একটা আসে নাই, একবার 1300 আসলো। অঙ্ক তো সহজ, লেখা বেশি কিন্তু অঙ্ক যখন আসছিল তখন দেখে ওর প্ল্যান সব করে গেছে। ভয় পেয়ে গেছে ভাই, কারণ কত কিছু লিখছি এখানে, এইটা পড়ার টাইম আছে, স্টুডেন্টরা কোশ্চেন দেখেই মনে অ্যাভয়েড করছে, পড়ারও টাইম পায় না। হ্যাঁ, কি চাইছে কি দেখাতে যাবে না, কারণ যেভাবে দিয়েছে এটা তো A4 সাইজের পেজের মধ্যে লেখা হয়েছে, তো এই জন্য কমই মনে হয়। যখন কোশ্চেনে দিয়েছে আর বেশি চাই পেয়ে গেছে না, এই লেখা অর্ধেক হয়ে গেছে না, তাহলে মিনিমাম 1 পেজ দিয়েছে কোশ্চেনে। হ্যাঁ, তাহলে কি এটা ফলোবেন দেখবে, আর এটা ভয় তো দেখবে, কিন্তু অঙ্কটা কিন্তু একদম ইজি, সব তোমাকে বলে দিছে, ওইভাবে খালি তুমি কাজ করো। দেখো এই এখান থেকে আমরা পড়ে যেটা আমাদের দরকার, এখান থেকে শুরু করি তাহলে হবে। At present, it has no debt and total market value is 15 million. মানে তুমি প্রথম অবস্থায় দেখতেছো এই ফার্মের কোনো ঋণ নাই, ঠিক আছে, কিন্তু ফার্মের মার্কেট ভ্যালু ভি এর কথা বলতেছে, ভি কত, 15 লাখ। আচ্ছা, আমরা কি বলছি, যখন কোনো কোম্পানিতে ঋণ থাকে না তখন ফার্মের ভ্যালু যেটা শেয়ার ভ্যালু ওইটাই না, শেয়ার ভ্যালু ওইটাই। যখন কোনো ফার্মের ঋণ থাকে না তখন আমরা ফার্মের ভ্যালু বলতে আমরা ওই শেয়ার ভ্যালুকেই বুঝি। বাই আন্ডারটেকিং ফিনান্সিয়াল লিভারেজ, অর্থাৎ এই কোম্পানি এখন কি করতেছে, সে লিভারেজ নিতেছে। ফিনান্সিয়াল লিভারেজ বলতে ঋণ নিতেছে। তো it believe that it can be achieved a neat corporate plus personal tax advantage equal 20%. বলছে সে বিশ্বাস করতেছে কি, যে সে একটা অ্যাডভান্টেজ পাবে। কি অ্যাডভান্টেজ পাবে, এই ঋণ নেওয়ার কারণে সে পার্সোনাল এবং কর্পোরেট ট্যাক্স পাবো 20% অ্যাডভান্টেজ পাবে। এই অ্যাডভান্টেজটা মানে কি, ক্যাপিটাল গেইন হবে, গেইন ফ্রম লিভারেজ হবে। এই অ্যাডভান্টেজ দ্বারা কি বলতেছে আমরা, গেইন ফ্রম লিভারেজ বলি না আমরা,
ওই লাভটা হইতেছে কেন, ওই যে ঋণ নিতেছে, এই ঋণের বিপরীতে তার ট্যাক্স আসলে যত দেওয়া লাগতো তার থেকে কম দেওয়া লাগতেছে, ট্যাক্স অ্যাডভান্টেজটা সে পাইতেছে। ঋণ নিলে কোম্পানি ট্যাক্স অ্যাডভান্টেজ পায় 20%। তাহলে এটা দিয়ে আমি টিডি বের করবো, হ্যাঁ টিডি বের করি না আমরা, টিডি বের করবো 20%। However, the company is considered with bankruptcy and agency cost as well as which lenders increasing their required interest rate if the firm grow too much। বলতেছে যে এই কোম্পানি ব্যাংক্রাপসি মানে ঋণ খেলাপি হওয়া, এবং এজেন্সি কস্ট মানে এজেন্সিটা আমরা কি বুঝি, এজেন্সি বলি ম্যাক্সিমাম টাইমে, এটার যে ব্যয়, ওইটা আমরা কস্ট অফ ফিনান্সিয়াল রিস্কে পড়ছিলাম না, ওইগুলার এইগুলোর এই খরচগুলোকে একত্রিত বলা হয় ব্যাংক্রাপসি, এজেন্সি কস্ট। এই খরচগুলো কি হইতেছে, ইনক্রিজ হইতেছে নাকি, কখন, ইন্টারেস্ট রেট ইফ দ্য ফার্ম গ্রো টু মাচ, অর্থাৎ ঋণ যত নিতে থাকবে এই কোম্পানির ঋণ খেলাপির সম্ভাবনা এবং এজেন্সি কস্ট এবং ইন্টারেস্ট রেট এগুলো সবই বাড়তে থাকবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলছে। The company believed that it can grow up to 5 million without increasing any of those additional costs। বলছে এই বা ওটা কি কোম্পানি ইনক্রিজিং এনি? ইনকারিং, সরি, ইনকারিং, ইনকারিং মানে সংগঠিত হয়েছে, অর্থাৎ একটা এই ফান্ড সে যদি 5 লাখ টাকার পর্যন্ত ঋণ নেয়, হ্যাঁ, আপ টাকা 5 লাখ, অর্থাৎ তুমি 0 টাকা ঋণ নিছো, 1 টাকা নিছো, 2 টাকা, 1 মিলিয়ন, তো তার লাখে হবে। আমার বোঝার সুবিধাতে 1-2 বলি, কারণ এখানে সবকিছু 1-2-10-5 এরকম ভাবে দিচ্ছে, তারা মিলিয়নটা অঙ্কের একদম শুরু করে যে বক্সের উপরে মিলিয়ন লিখে দিছে। তুমি যদি এখানে মিলিয়ন দিয়ে করো, অঙ্ক করতে অনেক সময় লেগে যাবে আর ভুল হওয়ার পসিবিলিটি আছে। তো ওরা যেভাবে করছে আমরা ওইভাবেই করছি, ওরা মিলিয়নে শো করছে, আমরা মিলিয়নে শো করছি এখানে। ঠিক আছে, ওরা যেভাবে দেখেছে আমরা এভাবে, আমরা যদি পাগনামানি করে শূন্য বসায় একটু করতে যাই, মিলিয়ন মানে তো বুঝবেই না কয়টা শূন্য, অনেক এটাও বোঝে মিলিয়ন কয়টা শূন্য। ঠিক আছে, 10 লাখে 1 মিলিয়ন, ওই হিসাবে হিসাব করতে হবে। 15 লেখে 500 লাগবে বার। হ্যাঁ, এত ঝামেলা চাপটা আছে। তুমি এখানে একটা কথা লিখে দিলেই তো কথা শেষ। এটা দেখলে তো টিচার বুঝে যাবে যে এখানকার যা যা ভ্যালু আছে সবই হলো মিলিয়নে। ঠিক আছে, আচ্ছা, এখন তো বলতেছিল যে 5 লাখ টাকা পর্যন্ত তার কোনো, এই যে ব্যাংক্রাপসি বলো, এজেন্সি কস্ট বলো, এই খরচ, আবার ইন্টারেস্ট বলো, এগুলো কোনো খরচই তার হবে না 5 লাখ টাকা পর্যন্ত। তো এরপরে তার খরচ বেড়ে যাবে, এটাই বলতেছে এখানে। অর্থাৎ moreover those costs are expected to increase at an increasing rate with financial leverage। অর্থাৎ ফিনান্সিয়াল লিভারেজ যেভাবে বাড়বে ওই একইভাবে আমাদের এই খরচগুলো ওগুলো বাড়তে থাকবে। The present value cost is expected to be the following various level of debt। অর্থাৎ উপরে যে এত পেশাল পাচ্ছে, সব পেশাল এখানে সারমর্ম দিয়ে দিছে। হ্যাঁ, তুমি এই যে এখানে এটা ধরে কি বোঝায়, বা এখানে পারলো বা কমলো, কি ঘটনা ঘটছে, সেই জিনিসগুলোই তারা এখানে আলোচনা করছে। ঠিক আছে, তার মানে কি, তোমাকে এটা ওরা বুঝাই দিছে এখানে কি ঘটছে, তোমার নিজের বোঝার কিছু নাই এখানে। যা ওরা যেগুলো বলছে এগুলোই কিন্তু ঘটছে। এখানে দেখো 5 লাখ টাকা ঋণ নিছে, তার তখন তার কোনো খরচ হয় নাই, 5 লাখ টাকার বেশি নিছে, খরচ বাড়ছে, আরো বেশি আরো বাড়ছে, যত বেশি ঋণ নিছে ততই বাড়ছে। এই কথাগুলোই কিন্তু এতক্ষণ এখানে ব্যাপার বাড়তেছে বলতে হবে নাকি। খালি ফার্স্টের যে একটা রেট তোমার যে ভ্যালু আছে এটা তোমার লাগবে, আর এই যে একটা রেট আছে ট্যাক্স রেট, এই দুইটা ছাড়া এখানকার এরপরে যা বলছে কোনো কিছুই আর তোমার দেখতে হবে না, কারণ সবকিছু এখানে তারা বলে দিচ্ছে। ঠিক আছে, ইজ দেয়ার অ্যান অপটিমাম অ্যামাউন্ট অফ ডেট ফর দ্য কোম্পানি, কোম্পানির জন্য সর্বোচ্চ কত টাকা ঋণ নিলে তার জন্য ভালো, সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তুমি 5 লাখ ঋণ নিবা, নাকি 10 লাখ নিবা, না 15 লাখ নিলে তোমার জন্য ভালো, নাকি 20, নাকি 25, নাকি 30, কোন জায়গায় তোমার খরচটা কম হবে বা ফার্মের ভ্যালু হবে বেশি হবে, সেটা তুমি দেখবে। যেই লেভেলে যে দেখবা যেই পরিমাণ ঋণ নিলে তোমার সর্বোচ্চ ভ্যালু আসতেছে ফার্মের, সেইটাই ঋণ নিবে, এর বেশিও নিবা না, কমও নিবা না। ঠিক আছে, তো এখন ফার্মের ভ্যালু বের করতে হলে আমরা কি জানি, আমরা লিভার ফার্মের যদি ভ্যালু বের করতে চাই তাহলে কি করি, আমরা আনলিভার ফার্মের ভ্যালুর সাথে কি করি, টিডি যোগ করি, আর যদি কোনো খরচ থাকে সেটা বাদ দিই নাকি। যদি এখানে যে দেখলাম, এই যে দেখো আনলিভার ফার্মের সাথে সাথে টিডি বা গেইন ফ্রম লিভারেজ এটা যোগ করি, আর কোনো খরচ থাকলে সেটা বাদ দিই। এই জিনিসটাই এখানে ছকের মাধ্যমে করে দিচ্ছে।
সূত্র আর লিখে নেই কেন, কারণ ঋণ তো ভিন্ন ভিন্ন, কয়েকটা ঋণ আছে, এইভাবে যদি সূত্র দিয়ে করে অনেক সময় লেগে যাবে। 5 বার এর কয়বার, 2 4 6 বার করতে হবে ওই একই সূত্র, দরকার কি, আমরা এখানে করে নিয়েছি। প্রথমে আনলিভার ফার্মের ভ্যালু, যেটা কিনা কোশ্চেনের শুরুতেই ছিল, যখন কোম্পানির কোনো ঋণ ছিল না তখন তাদের 15 মিলিয়ন ভ্যালু ছিল, এই ভ্যালুগুলো 15 পর্যন্ত বসাইছে। এখানে 1 2 3 4 5 6টা, এই দেখো 1 2 3 4 5 6 7 8টা হয়েছে কেন সেটাও বলতেছে। প্রথমে অবস্থায় তো তার কোনো ঋণ ছিল না, ছিল প্রথম অবস্থায় কোনো ঋণ ছিল না, নোটেড, এই জন্য আমরা প্রথমে শূন্য বসাইছি। এরপরে কত টাকা ঋণ নিল, 5 লাখ, এই যে 5 লাখ, এই যে 10 লাখ নিয়েছে, 10 লাখ বসাইছি, 15 20 25 30, এই 15 20 25 30, এই জন্যই এখানে হলো 2 4 6টা একটা বেশি হয়েছে, 1 2 3 4 5 6 7টা হয়েছে। 7টা কেন, যে প্রথমে তো তার জিরো ঋণ ছিল, ওই জিরো ঋণটাও কাউন্ট করতে হবে। তাহলে যেহেতু ঋণ জিরো ছিল, তাহলে তার কোনো ট্যাক্স অ্যাডভান্টেজ নাই। যখনই 5 মিলিয়ন টাকা ঋণ নিল, তখন তার ট্যাক্স অ্যাডভান্টেজ পেল 1 মিলিয়ন টাকা। ঠিক আছে, 10 মিলিয়ন যখন নিলে তখন দুই আসলো। কিভাবে আসতেছে এই টাকাগুলোর উপরে পার্সেন্টেজ করে দেবো, ট্যাক্স অ্যাডভান্টেজ গুলো আসতেছে। ঠিক আছে, তারপর আমরা কি শিখেছি, যে আনলিভার ফার্মের ভ্যালুর সাথে আমরা যদি টিডি যোগ করি তাহলে কি পাই, টোটাল ভ্যালু পাই না, ফার্মের টোটাল ভ্যালু বা লিভার ফার্মের ভ্যালু বলতে পারি। তাহলে এটার সাথে এই শূন্য যোগ করলে 15, 15 সাথে 1 যোগ করলে 16, 15 সাথে 2 যোগ করলে 17, এভাবে এই ভ্যালুগুলো এগুলোর সাথে যোগ হয়েছে। ঠিক আছে, হয়ে টোটাল ভ্যালু বের হলো। আমরা এই ভ্যালু থেকে আবার কস্টটা বাদ দিব না, ওই যে কস্ট অফ ফিনান্সিয়াল স্টেজ, ওই খরচগুলো আমরা বাদ দিচ্ছি। এগুলো তো প্রশ্নই আছে নাকি। এই যে 5 লাখ টাকায় যদি 0 টাকা খরচ হয়, তাহলে 5 লাখ টাকার কম যত টাকাই ঋণ নেই সব ক্ষেত্রেই কি 0 টাকা। তাহলে আমি যখন কোনো টাকাই ঋণ নিই না, তখন কি আমার ব্যাংকরাপসির কোনো সম্ভাবনা থাকবে, ঋণ খেলাপির সম্ভাবনা থাকবে, কোনো ইন্টারেস্ট আসবে, কোনো ইন্টারেস্ট আসবে। এটা কখন, যখন কোনো টাকা আমি ঋণ নিতেছি না, এই জন্য আদার কোনো খরচ আমার নাই, জিরো করছে। যখন 5 লাখ টাকা ঋণ নিয়েছি তখনও কিন্তু জিরো। ঠিক আছে, এই জন্য দেখো 5 লাখ টাকা যখন, তখন খরচ জিরো। যখনই 10 15 20 25 30 হয়েছে, তখন আস্তে আস্তে খরচ বাড়ছে, দেখছো। তাহলে এই ভ্যালু থেকে আমি এটা বাদ দিলে আমি লিভার ফার্মের ভ্যালু পাইতেছি। তাহলে দেখো সর্বোচ্চ ভ্যালু কোথায় হয়েছে, এই জায়গায়। ঠিক আছে, এইটাই সবচেয়ে বড়। এবং এখানে তুমি কয় টাকা ঋণ নিয়েছিলা, 20 লাখ টাকা ঋণ নিয়েছি। তাহলে এখন তুমি কমেন্টে লিখবা, the company has 20 million debt level is optimum for this level of the firm is higher। অর্থাৎ তুমি যদি এই 20 লাখ টাকা ঋণ নাও, তাহলেই তোমার কোম্পানির ভ্যালু সর্বোচ্চ হবে। কিন্তু 20 লাখ টাকার বেশি নিলে তোমার ভ্যালু আবার কমতে থাকবে। কেন ভ্যালু কমবে, ওই যে খরচ বেড়ে যাবে, এর কারণে আমাদের ভ্যালুটা কমতে থাকবে। বুঝতে পারছি, তার মানে একটা লিমিট থাকতে হয় ঋণ নেওয়া, ঋণ চাইলেই যত ইচ্ছা তো নেওয়া যায় না, আমার খরচের দিকেও তাকাইতে হয়। ঋণ যে নিবা তার ব্যয়টা কেমন, ব্যয়টা যত বাড়তে থাকবে ততই তোমার ফার্মের ভ্যালু একটা নির্দিষ্ট লেভেলে যে কমে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের এই চ্যাপ্টারের সব অঙ্ক। তো আমাদের চ্যাপ্টার ক্লোজ। যে সবই আর কি